আমেরিকার আক্রমণটা ভেনেজুয়েলার ওপরে হোক বা ইরাকের ওপরে হোক বা ইরানের ওপরে হোক অথবা কিউবার ওপরে হোক, আক্রমণটা কিন্তু দেখুন তাদের বিরুদ্ধে যাচ্ছে যারা ডলারকে বাদ দিয়ে বা কোনোভাবে তাদের উপরে স্যাংশন লাগার পরে যারা ডলারকে অগ্রাহ্য করে নিজেদের কারেন্সি বা অন্য কোনো কারেন্সি বের করে তার মাধ্যমে ট্রেড করার চিন্তাভাবনা করছে। এবং আজকে একটা নতুন আইন আর কি পাশ হওয়ার কথা রয়েছে আমেরিকান সংসদে, যাতে বলা হচ্ছে ট্রাম্পের কাছে এই ক্ষমতা থাকবে যে ট্রাম্প চাইলে যে কোনো দেশের ওপরেই 500% পর্যন্ত ট্যারিফ ইম্পোজ করে দিতে পারে। এবং সেই দেশগুলো কারা? সেই দেশগুলো হচ্ছে রাশিয়া, চায়না, ভারত, ব্রাজিল এবং সাউথ আফ্রিকা। অর্থাৎ ব্রিক্সের যে দেশগুলো, ব্রিক্সের দেশের ওপরেই বা কেন এই 500% ট্যারিফের বোঝা নিয়ে আসা হবে? তার কারণ ব্রিক্সের যে দেশগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে প্রায় যে বিশ্ব বাজারে যে বেচাকেনা হয় তার 40শতাংশের বেশি পরিমাণের এরিয়াটা কিন্তু কভার করছে এই ব্রিক্সের দেশগুলো। যেহেতু 40শতাংশের বেশি পরিমাণের দেশ ইতিমধ্যে আর কি এরিয়া ইতিমধ্যে কভার করে ফেলেছে, তাই ব্রিক্সের একটা গুপ্ত ইচ্ছাও রয়েছে যেটা তারা প্রকাশ করে রেখেছে, তারা আলাদা কারেন্সি আনতে পারে যেটা ডলারের এগেনস্টে কাজ করবে। পরিকল্পনাটা কিন্তু আজকের নয়, পরিকল্পনাটা 2005 সাল থেকে শুরু হয়েছিল। তো এই যে তারা আলাদা কারেন্সি নিয়ে আসতে পারে, তাহলে কী হবে? ডলারাইজেশন হবে, ডলারের এগেনস্টে আর কি ডলার না নিয়ে অন্য কিছু নিয়ে কাজ করা হবে। আর ডলার কিন্তু আমেরিকা চুকলিবাজি করে বাজারে চালু করেছিল, সারা পৃথিবীর থেকে সোনা ঝেড়ে দিয়ে তার এগেনস্টে বন্ড জারি করেছিল, যে বন্ডটাই ডলার। এখন সেটা চলছে। এবারে যদি এই ডলার লোকে নিতে অস্বীকার করে একবার, তাহলে কিন্তু সবাই মিলে যাবে এবং বলবে যে কাকাবাবু, তোমার কাছে আমার এই ডলারের এগেনস্টে যে সোনাটা দেওয়া রয়েছে সেই সোনাটা আমাকে ফেরত দাও। সেটা করলে কিন্তু আমেরিকার অর্থনীতি একেবারেই ভেঙে পড়বে। এবং যে যে দেশ, ইতিহাসে দেখা গিয়েছে যে যে দেশ যে যে সময়ে ডলারের এগেনস্টে কথা বলার চেষ্টা করেছে, সেই সেই দেশের এগেনস্টেই কিন্তু আমেরিকা সবসময় এরকম কিছু একটা নামিয়ে দিয়েছে, সমস্যা তৈরি করেছে। কোথাও বোম মেরেছে, যেখানে বোম মারতে পারছে না সেখানে ট্যারিফ লাগিয়ে দিচ্ছে। তো মূল ব্যথাটা এইটা, যে ডলারকে যারা যারা অগ্রাহ্য করতে চলেছে তাদের এগেনস্টে ব্যবস্থা নিচ্ছে আমেরিকা। তো যত আমরা এই 2020-র যে দশকটা, যত 2030-এর দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তত দেখতে পাচ্ছি যে আমেরিকা যেন ক্রমশ অস্থির হচ্ছে। এবং এই অস্থিরতা আরও ধীরে ধীরে বাড়বে, তার কারণ ব্রিক্সের যে দেশগুলো, যখনই এরা প্রায় ওয়ার্ল্ড মার্কেটের 60% কভার করে নেবে, সেই কিন্তু এরা নিজেদের কারেন্সি নিয়ে আসবে। এবং সেটা 2029 থেকে 30 সালের মধ্যে হয়ে যাবে। মানে আর হাতে আমাদের 4 বছর থেকে 5 বছর ম্যাক্সিমাম সময় রয়েছে। এই 4 থেকে 5 বছরের মধ্যে যত বেশি এই সম্ভাবনাটা বাড়তে থাকবে, আমেরিকা ততই উতলা হবে এবং রকমারি নিয়ম আনবে, রকমারি সমস্যা করবে। অর্থাৎ বিশ্ব বাজারে কিন্তু দোলাচলে বাড়তে চলেছে, বিশ্ব বাজারে ভোলাটিলিটি বাড়তে চলেছে, বড় বড় ঘটনা ঘটবে, যেটা দেখানোর জন্য একরকম হবে। যেমন ট্রাম্পের সাক্ষাৎকারে আমরা দেখলাম, তিনি বলছেন ভেনেজুয়েলার অর্থনীতি একদম ভেঙে পড়েছে, ওদের কারেন্সির অবস্থা খুব খারাপ, ওদের কারেন্সি খুব দ্রুত ভেঙে পড়ছে, সেই জন্য আমরা ওদের সাহায্য করবো, এই করবো ওই করবো। এটা হাতির দাঁত, এটা দেখানোর জন্য। মূল উদ্দেশ্য কিন্তু ভেনেজুয়েলাও ডলারে ট্রানজ্যাকশন করার খুব একটা পক্ষপাতী ছিল না। এবার এই সব কারণের জন্য এই তেলের বাজারেও টানাপোড়েন শুরু হচ্ছে। যদি আমেরিকা ভেনেজুয়েলার ওপরে অধিগ্রহণ করে নিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে তেল তুলে ফেলে, তাহলে বিশ্ববাজারে তেলের দাম কমবে, বিভিন্ন রকম সমস্যা আরও আসবে। তারপরে একতরফা যদি একটা মনোপলি তৈরি হয়ে যায়, সে তার ইচ্ছে মতো তেল বেচতে পারবে এবং সে তখন ডলারই নেবে। আমেরিকা তো ডলার ছাড়া অন্য কিছুতে নেবে না। তো এই রকম রকমারি সমস্যা তৈরি করছে আমেরিকা, যেটা কেবলমাত্র সার্ভাইভাল অ্যাসপেক্টে। এটা যদি আমেরিকা তৈরি না করে তাহলে আমেরিকা খুব তাড়াতাড়ি মরবে, আর যদি এটা আমেরিকা তৈরি করেও তাও মরতেই হবে। তার কারণ যে র্যালিটা 1929 সাল থেকে আমেরিকায় শুরু হয়েছে, সেটা এখনও পর্যন্ত চলছে। প্রায় 100 বছরের কাছে একটা র্যালি চলছে, একটা বুল মার্কেট চলছে আমেরিকায়। প্রাইজের যে নিয়ম, তাতে এরকমভাবে একটানা চলে না, এটাই পৃথিবীর নিয়ম। তার পড়তেই হবে, সে যতই আটকানোর চেষ্টা করুক না কেন, সময় বলবে তাকে পড়তেই হবে। ঠিক যেমন জাপান পড়েছিল, আবার জাপান ঘুরে দাঁড়াচ্ছে, ঠিক তেমনি আমেরিকাও পড়বে। এবার সেই পড়ার আগে আমাদেরও একটুখানি দুলুনি আসবে, সেই দুলুনিটা সহ্য করতে হবে। আর মাঝে মাঝে এরকম রকমারি সমস্যা হবে। যেমন 32টা যে ন্যাটো দেশ রয়েছে, সেই 32টা ন্যাটো দেশের মধ্যে একটা ডেনমার্ক, ডেনমার্কের অধিগ্রহণের মধ্যে রয়েছে গ্রিনল্যান্ড। এখন আমেরিকা বলছে যে আমি গ্রিনল্যান্ডের ওপরে নিয়ে নেবো, আমার বিরাট সুরক্ষার ওপরে আর কি রয়েছে, আমি সুরক্ষা নিয়ে চিন্তিত, তাই গ্রিনল্যান্ড আমাদের নিয়ে নিতে হবে। আসল ব্যাপার সুরক্ষা না, ওখানে এমন কিছু এলিমেন্ট পাওয়া যাচ্ছে যে এলিমেন্টগুলো কিন্তু
তাদের আর কি যে ইন্ডাস্ট্রিয়াল কাজে প্রচুর ব্যবহার হবে। ডেনমার্কে এমন খনিজ সম্পদ মানে ডেনমার্ক ভুল বললাম, আহ, আমাদের গ্রিনল্যান্ডে এরকম খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে। তো ওটা যখন ওটা ডেনমার্কের আন্ডারে রয়েছে, বলছে যে ডেনমার্কও কিছু করে উঠতে পারবে না এগুলো। এবার এরা সবাই কিন্তু ন্যাটোরই অন্তর্ভুক্ত। তো ডেনমার্কের হাত থেকেও গ্রিনল্যান্ডকে ছিনিয়ে নিয়ে ওখান থেকে কিছু মালপত্র নিয়ে আবার আর কি নিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু আলটিমেটলি সময় সর্বোপরি, এবং সময় বলছে আমেরিকার বাজার কিন্তু যাওয়ার মতো হয়েছে, আগামী কয়েক বছরে যাবে, খুব বড়সড়ই ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা তার সঙ্গে একটু দুলবো, কিন্তু আমাদের রাস্তা পাল্টিয়ে যাবে, আমরা আবার ওপরের দিকে উঠবো। বাজারে এঁটে বসে থাকতে পারলে ডেফিনেটলি প্রফিট হবে, কিন্তু বাজারে যদি এঁটে বসে না থেকে এরকম ছোটোখাটো নিউজের দিকে বেশি নজর দেওয়া যায়, তাহলে কিন্তু আমেরিকার বাজারের মতো পোর্টফোলিও ঢুকে পড়বে। তো খুব ভেবে চিনতে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করা উচিত, অবশ্যই এই খবরগুলোকে ভালো করে বুঝে তারপর।